সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমাদের আজকের মেডিসিনের পড়ার টপিক হচ্ছে নিউমোনিয়া। এখন করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 আসার পরে নিউমোনিয়া খুবই একটা কমন এন্টিটি হয়ে গেছে। আগে হয়তো এটা কমন ডিজিজ ছিল, আগেও পরীক্ষায় হয়তো আসতো, রিটেনে বা ভাইভাই ধরতো, কিন্তু এখন আসলে আমরা রোগ চিন্তা করলেই নিউমোনিয়া নিয়ে আগে চিন্তা করি, তারপর হয়তো অন্যান্য রোগ নিয়ে চিন্তা করি। আচ্ছা, আমরা একাডেমিক্যালি আগাবো, অর্থাৎ এখানে থার্ড ইয়ারের ওয়ার্ড থেকে ফিফথ ইয়ারের ফাইনাল প্রফ পর্যন্ত যতটুকু লাগে ততটুকু আমরা পড়বো। প্রথমে হচ্ছে নিউমোনিয়ার ডেফিনিশন। এটা হচ্ছে ডেভিডসনের একটা পেজ। আমরা এই পেজে অর্থাৎ ডেভিডসনে যেভাবে লেখা আমরা ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করব। আমরা এখান থেকে পড়বো নিউমোনিয়া কি, নিউমোনিয়া কেন হয়, অর্থাৎ কি কি কারণে নিউমোনিয়া হয়, কাদের এটা বেশি হয়, একটা রোগী যখন নিউমোনিয়া নিয়ে আসে কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে সে প্রেজেন্ট করতে পারে, কি কি ইনভেস্টিগেশন করে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি, কি কি ডিফারেন্সিয়াল আমাদের এখান থেকে বাদ দিতে হবে, অর্থাৎ এইরকমই আরো কি কি রোগ আছে, এবং লাস্টে এর চিকিৎসা। নিউমোনিয়া ডেফিনিশন একদম শুরুতে দেওয়া। Pneumonia is an acute respiratory illness associated with recently developed radiological pulmonary shadowing. অর্থাৎ এটা একটা অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। অ্যাকিউট মানে এটা হঠাৎ করে শুরু হয়। ইউজুয়ালি আমরা অ্যাকিউট বলতে যেটা 14 দিনের নিচে হয় তাকে বুঝি, যে 2 সপ্তাহের নিচে একটা রেসপিরেটরি ইলনেস, মানে হয়তো তার কাশি আছে, কাফ, অথবা তার স্পুটাম প্রোডাকশন হচ্ছে, অথবা হচ্ছে তার ব্রেথলেসনেস হচ্ছে, শ্বাসকষ্ট, একটা অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। সাথে কি থাকবে, আমরা যদি রেডিওলজি করি অর্থাৎ একটা এক্সরে করলে আমরা দেখবো পালমোনারি শ্যাডো আছে। এক্সরেতে লাংটা দেখা যায় একদম রেডিও লুসেন্ট, অর্থাৎ টোটালি ব্ল্যাক থাকে, মাঝখানে হয়তো কিছু ভাস্কুলার মার্কিং থাকে, কিন্তু দেখবো লাঙে আমরা দেখবো যে সেটা রেডিও লুসেন্ট আর না, সেটা হয়ে গেছে রেডিও অপেক, অর্থাৎ সাদা সাদা আমরা শ্যাডো পাবো। এটা হতে পারে সেগমেন্টাল, একটা সেগমেন্টে, হতে পারে লোবার, হতে পারে মাল্টি লোবার। তাহলে নিউমোনিয়া হচ্ছে একটা অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস যেখানে আমার রিসেন্টলি ডেভেলপ রেডিওলজিক্যাল পালমোনারি শ্যাডোইং থাকবে, দ্যাট মে বি সেগমেন্টাল, লোবার অর মাল্টি লোবার। এটা হচ্ছে নিউমোনিয়ার ডেফিনিশন। আচ্ছা, এর সাথে আরেকটা টার্ম জানাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউমোনাইটিস। হোয়াট ইজ নিউমোনাইটিস? আইটিস মানে ইনফ্লামেশন, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা ইজ নোন এজ নিউমোনাইটিস। যদি লাং প্যারেনকাইমায় যদি কোনো ইনফ্লামেশন হয় তাকে আমরা বলি নিউমোনাইটিস। আর এইটা হচ্ছে ডেভিডসন অনুযায়ী নিউমোনিয়ার সংজ্ঞা। সারা একটা সংজ্ঞা শুনতে চায়। নিউমোনিয়ার একটা সংজ্ঞা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা উইথ ফিচার্স অফ কনসলিডেশন। ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা উইথ ফিচার্স অফ কনসলিডেশন, অর্থাৎ লাং যেখানে সলিডিফাই হয়ে যায়। ইউজুয়ালি লাং ইজ ফিলড আপ উইথ এয়ার, অর্থাৎ ফুসফুসে থাকে বাতাস। যদি কোনো ইনফ্লামেটরি প্রসেসের কারণে ইনফ্লামেশন হয়, এবং সেখানে আমরা জানি ইনফ্লামেশন হলে ফ্লুইড লিকেজ হয়, সেখানে ইনফ্লামেটরি সেলস আসবে, সেই ইনফ্লামেটরি সেলস এবং ফ্লুইড মিলে লাংয়ের যে টেক্সচার সেটার বাতাস থাকে না, সেখানে তৈরি হয়, দেখা যায় একটা লিকুইড থেকে সেমি সলিড একটা টেক্সচার তৈরি হয়। এই যে লাংয়ের অবস্থাটা, এটাকে আমরা বলি কনসলিডেশন। তাহলে ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা উইথ ফিচার্স অফ কনসলিডেশন, আমরা যখন এক্সামিন করব একটা রোগীকে, আমরা যদি কনসলিডেশনের ফিচার পাই তাকে আমরা বলি নিউমোনিয়া। তাহলে এই সংজ্ঞাগুলো যাতে মনে থাকে। আর ব্রড হেডিং এ আমরা নিউমোনিয়াকে ক্লিনিক্যালি কয়েকটা ভাগে ভাগ করি, অর্থাৎ পেশেন্ট কোথা থেকে আসলে রোগটা সে অ্যাকোয়ার করলো, ডিজিজটা সে কমিউনিটি থেকে অ্যাকোয়ার করছে নাকি হসপিটাল থেকে অ্যাকোয়ার করছে, এর উপর ভিত্তি করে আমরা নিউমোনিয়াকে, অর্থাৎ আমাদের চিকিৎসার সুবিধার জন্য আমরা যাতে বুঝতে পারি যে কি অর্গানিজম দিয়ে রোগটা হয়েছে, আমরা নিউমোনিয়াকে আরো 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটা আমরা কমিউনিটিতে বা সোসাইটিতে বসবাস করার সময় যেটা মানুষ যে নিউমোনিয়া আক্রান্ত হয়। একটা হতে পারে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, অর্থাৎ একটা রোগী ভর্তি থাকা অবস্থায় নিউমোনিয়া হতে পারে। আরেকটা হতে পারে নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট, অর্থাৎ যার ইমিউনিটি কম, লাইক এইডস রোগী বা
একটা লং টার্ম আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট বা স্টেরয়েড নিচ্ছে, এরকম ইমিউনো কম্প্রোমাইজ হোস্টদেরও নিউমোনিয়া হতে পারে। বাট ওই সব ক্ষেত্রে দেখা যায় অ্যাটিপিক্যাল অর্গানিজম গুলো দিয়ে বেশি হয়। এই ভাগটা আমরা করি ফর আওয়ার ট্রিটমেন্ট পারপাস। আর আমরা এক্স রেতে দেখি যেভাবে, এক্স রে দেখার ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ লোবার নিউমোনিয়া, যেখানে একটা রেডিওলজিক্যাল ইনভলভমেন্ট অর কনসলিডেশন অফ ওয়ান অর মোর লাং লোব, হয়তো লাংয়ের পুরো একটা লোবে নিউমোনিয়া হলো, দ্যাট ইজ লোবার নিউমোনিয়া। আরেকটা হতে পারে ব্রঙ্কো নিউমোনিয়া, অর্থাৎ যখন দেয়ার ইজ প্যাচি অ্যালভিওলার কনসলিডেশন। প্যাচি মানে হচ্ছে থোকা থোকা, থোকা থোকা মানে হচ্ছে টোটালি আমরা যখন এক্স রে দেখবো যে পুরো লাংটার একটা অংশ সাদা হয়ে গেছে এমন না, দুই লাঙেই দেখবো বাইল্যাটারাল, দেখবো কিছু অংশ সাদা কিছু অংশ কালো, মনে হবে যে তুষারপাত হয় যেরকম, কিছু অংশ সাদা থাকবে আবার বাতাস থাকবে, এইরকম প্যাচি অ্যালভিওলার কনসলিডেশন যেখানে থাকবে দ্যাট ইজ ব্রঙ্কোনিউমোনিয়া। ইউজুয়ালি ভাইরাল ইলনেস যেমন কোভিড-19 এটা ব্রঙ্কোনিউমোনিয়া করে। আর ব্যাকটেরিয়াল ইলনেস যেগুলো স্ট্রেপ্টোককাস নিউমোনি বা হচ্ছে কমন যে আমার নিউমোনিয়ার ব্যাকটেরিয়াল অর্গানিজম গুলো আছে তারা লোবার নিউমোনিয়া করে। তাহলে এই ভাগগুলো যাতে মনে থাকে, লোবার নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, এবং ক্লিনিক্যালি কোথা থেকে রোগটা অ্যাকোয়ার করছে তার উপর আমরা ভাগ করি। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বা যেটাকে আমরা বলি নসোকোমিয়াল নিউমোনিয়া, আরেকটা হতে পারে নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট। আচ্ছা, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, অর্থাৎ যে রোগটা আমরা কমিউনিটি থেকে পাই। এর অর্গানিজম গুলো দেওয়া আছে এখানে, যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কি কি অর্গানিজম দিয়ে হয়। কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ভাইরাস আছে। কমন আমরা যেগুলো জানি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইকোপ্লাজমা, লেজিওনেলা, ক্ল্যামাইডিয়া, কিছু কিছু অর্গানিজম কমন এগুলো হয়, এবং সবকিছু কিন্তু সবার হবে না। একটা রোগ সবার হতে পারে, মেডিসিনে কিছু ইম্পসিবল না, বাট দেয়ার আর সাম রিস্ক ফ্যাক্টরস, অর্থাৎ কোন অর্গানিজম কাদের হবে সেটাও আসলে বোঝা যায়। যেমন কিছু ফ্যাক্টরস দেওয়া আছে দ্যাট প্রিডিসপোজ টু নিউমোনিয়া, লাইক ওল্ড এজ, upper respiratory tract ইনফেকশন যাদের বেশি হয় লাইক সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, সিগারেট স্মোকার, অ্যালকোহল, রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, বা আগে থেকে কোনো লাং ডিজিজ আছে লাইক ব্রঙ্কিয়েক্টেসিস, আগে হয়তো টিবি হয়েছিল ছোটবেলায়, বা ইউ হ্যাভ কার্সিনোমা লাং যেটাকে আমরা বলি টিউমার, এইসব থাকলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি। আর আগে বলা হতো এই নিউমোনিয়াটা হচ্ছে ওল্ড ম্যানস ফ্রেন্ড। ওল্ড ম্যানস ফ্রেন্ড মানে হচ্ছে বয়স্ক লোকদের এটা বেশি হয়, আমরা এতদিন ওয়ার্ডে তাই পাইতাম। বাট কোভিড আসার পর তো কোভিড যে কারো হইতে পারে, এমনকি বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত যে কেউ বাইল্যাটারাল নিউমোনিয়া নিয়ে আসতে পারে। আচ্ছা, এই অর্গানিজম গুলো হচ্ছে কাদের কোনটা হবে সেটাও প্রেডিক্ট করা যায়। যেমন প্রথমটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াটা হচ্ছে বা
আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি কি অর্গানিজম নিউমোনিয়া করতে পারে। আমাদের কিছু কমন ব্যাকটেরিয়া আছে, কমন ভাইরাস আছে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইকোপ্লাজমা, লেজিওনেলা, ক্ল্যামাইডিয়া, স্ট্যাফাইলোকক্কাস, এগুলো যে কোনোটা দিয়ে নিউমোনিয়া হতে পারে। এর মধ্যে এই কোন ব্যাকটেরিয়া বা কোন ভাইরাস দিয়ে হবে সেটাও প্রেডিক্ট করা যায়। যেমন হারপিস ল্যাবিয়ালিস বা কোল্ড সোর, আমরা যেটাকে বলি জ্বর ঠোসা, তারপরে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে নিউমোনিয়া হয়। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসটা হয় একটা রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনের পরে। রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনের পরে ইউজুয়ালি হয় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। একইভাবে মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া, লেজিওনেলা এগুলো অ্যাটিপিক্যাল অর্গানিজম, এগুলো করে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। টিপিক্যাল নিউমোনিয়া বলতে বোঝায় লোবার নিউমোনিয়া, আর অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলতে ইউজুয়ালি বোঝায় বাইল্যাটারাল বা ব্রঙ্কো নিউমোনিয়া। মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া গুলি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে। অ্যাটিপিক্যাল বলার আরেকটা কারণ হচ্ছে যেগুলো আমরা টিপিক্যাল অর্গানিজম, অর্থাৎ আমরা যাদের পেনিসিলিন, সেফালোস্পোরিন দিয়ে ধ্বংস করতে পারি, সেল ওয়াল অ্যাক্টিং অ্যান্টিবায়োটিক দিয়ে যেগুলাকে আমরা মারতে পারি, লাইক স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, দ্যাট কজ টিপিক্যাল লোবার নিউমোনিয়া। আর মাইকোপ্লাজমা, লেজিওনেলা, ক্ল্যামাইডিয়া, অ্যাজ দিজ আর ইন্ট্রাসেলুলার অর্গানিজমস, আমরা এদেরকে টিপিক্যাল আমাদের যে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট গুলো আছে তাদের দিয়ে মারতে পারি না। উই নিড প্রোটিন সিনথেস ইনহিবিটরস লাইক লিভোফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, এগুলো লাগে। এটাও একটা কারণ যে তাদের অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলা হয়। আর লেজিওনেলা, ক্ল্যামাইডিয়া এগুলো একটু পড়লে ভালো, জাস্ট কিছু কিছু কথা জেনে রাখা ভালো। লাইক লেজিওনেলা যখন নিউমোনিয়া করে সাথে পেশেন্টের হাইপোনাট্রিমিয়া এবং লিম্ফোপেনিয়া হতে পারে, অর্থাৎ তাদের লিম্ফোসাইট কমে যায়। ইউজুয়ালি কিন্তু নিউমোনিয়া হলে লিম্ফোসাইটোসিস হবে। ভাইরাল ইনফেকশন হলে লিম্ফোপেনিয়া হয়, হাইপোনাট্রিমিয়া হয়। লেজিওনেলা হলেও হতে পারে। একইভাবে লেজিওনেলা হয় যখন একটা কন্টামিনেটেড এয়ার কুলিং সিস্টেম লাইক এসি, যেমন একই সাথে যখন সৈনিকরা একটা জায়গায় থাকে বা হয়তো বন্ধু বান্ধবরা মিলে কোথাও ঘুরতে গেছে, একই সাথে কোথাও ছিল, সবাই হয়তো একই এসি থেকে ইনফেক্টেড হয়েছে, দ্যাট মে বি লেজিওনেলা। আবার ক্ল্যামাইডিয়া হয় ইউজুয়ালি যারা পাখি পালন করে, অর্থাৎ কবুতর পালন করে, হয়তো পাখিটা আগের দিন অসুস্থ ছিল, তারপরে তার একটা নিউমোনিয়া ডেভেলপ করছে, দ্যাট মে বি ক্ল্যামাইডিয়া। সিটাকোসিস নামে একটা ডিজিজ আছে, দ্যাট কজেস নিউমোনিয়া। আবার হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস তো বললাম ইনফ্লুয়েঞ্জা থেকে হয়। ক্লেবশিয়েলা হয় যাদের বলে ফ্রেড ব্লেন্ডার্স ব্যাসিলার, এটা হয় অ্যালকোহলিকদের। যারা অ্যালকোহলিক পারসন তাদের আপনার ক্লেবশিয়েলা দিয়ে হতে পারে। ভাইরাল কজের মধ্যে ইনফ্লুয়েঞ্জা, মিজলস, অনেক কিছু আছে। করোনা ভাইরাস, সার্স কোভ অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, করোনা ভাইরাস 1। মার্স মানে হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। আর এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে সার্স কোভ 2, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, করোনা ভাইরাস 2, যেটা করে কোভিড-19, দ্যাট কজেস ইউজুয়ালি বাইল্যাটারাল নিউমোনিয়া। যেখানে রোগী বাইল্যাটারাল নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করে, পেশেন্টের হয়তো আগে জ্বর থাকে, হিস্ট্রি অফ ফিভার, কাফ, হয়তো তার ব্রেথলেসনেস থাকতে পারে, নাও পারে, অথবা এখন এমনও পাওয়া যাচ্ছে the patient has no fever, no cough, no breathlessness, but there is bilateral pneumonia. সিটি স্ক্যান করে হয়তো দেখা যাচ্ছে there is 30% or 40% ইনভলভমেন্ট, এরকম হতে পারে। ইউজুয়ালি ভাইরাল গুলো এরকম অ্যাটিপিক্যাল হয়। আচ্ছা, রোগীর ক্লিনিক্যাল ফিচার। একটা নিউমোনিয়া রোগী, পার্টিকুলারলি লোবার নিউমোনিয়া, একটা অ্যাকিউট ইলনেস নিয়ে আসে, অর্থাৎ রোগীর জ্বর, শিভারিং, ম্যালাইস, কাশি এগুলা থাকে, কাফ। ইউজুয়ালি কাশিটা কেমন হয় নিউমোনিয়ার? এগুলা কিন্তু ইউজুয়ালি লোবার নিউমোনিয়ার ফিচার গুলো বলা হচ্ছে। কাশি হয় ইউজুয়ালি শর্ট, ফার্স্টে ড্রাই, পরে হয় দেয়ার ইজ এক্সপেক্টেশন অফ মিউকোপুরুলেন্ট স্পুটাম, যেমন রাস্ট কালার স্পুটাম, অর্থাৎ একটু মরিচার মতো লালচে লালচে স্পুটাম হয় ইন কেস অফ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। হিমোপ্টাইসিসও হতে পারে। দিজ আর টিপিক্যাল ফিচার্স অফ লোবার নিউমোনিয়া।
আচ্ছা, আরো কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে, এরকম অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার। রোগী যখন কাশি দেয়, যে বাম পাশে আমরা উপরে তাকালে দেখতে পারবো দেয়ার ইজ প্লুরাইটিক চেস্ট পেইন, অর্থাৎ কাশি দিলে বলে যে আমার বুকটা ব্যথা করে, তাহলে বলবে আমার 3-4 দিন ধরে জ্বর ছিল, কাশি হইতেছে। এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার যে আপনি আলাদা করবেন যে কাশিটা আগে না জ্বরটা আগে। অনেকে বলবে আমার হয়তো অনেকদিন ধরেই কাশি তারপরে জ্বর, অর্থাৎ হি মে হ্যাভ এ ভাইরাল ইনফেকশন বিফোর, অথবা তার হয়তো একটা কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা ছিল, দেন দেয়ার ইজ এ সেকেন্ডারি ইনফেকশন, এরপর তার জ্বর আসলো। আবার যখন বলবে আমার না আগে জ্বরই ছিল, তারপরে আই হ্যাভ ডেভেলপড কাফ, অর্থাৎ তার আগে ইনফেকশনটা হয়েছে, দ্যাট হ্যাজ ইনভেডেড দ্য লাং, আগে ইনফেকশন হয়েছে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে, এরপরে তার লাং ইনভলভমেন্ট হয়েছে। এখন তার কাশি দিলে বুকে ব্যথা করে, অর্থাৎ প্লুরাইটিক চেস্ট পেইন, অর্থাৎ দেয়ার ইজ ইনভলভমেন্ট অফ দ্য প্লুরা, যেটাকে আমরা বলি প্লুরাসি, তারপর তার কাশি দিলে বুকে ব্যথা করে, বলবে পেটে কার হয়তো একটু মিউট করা নাই একজনের, একটু তোমার ইয়ারফোনটা মিউট করে ফেলো। আচ্ছা, তাহলে এইভাবে রোগীরা প্রেজেন্ট করে। আর কিছু অ্যাটিপিক্যাল বললাম যে মাইকোপ্লাজমা, লেজিওনেলা, এগুলি অ্যাটিপিক্যাল অর্গানিজম, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হয়। আবার করোনা ভাইরাস তো এখন কমন, তাহলে এখন রোগীরা কি নিয়ে প্রেজেন্ট করে? করোনা ভাইরাসের রোগীরা প্রেজেন্ট করে জ্বর, তার কাশি থাকে, কাশলে বুকে ব্যথা হইতে পারে, তার স্বাদ গন্ধ পায় না, সে বলে আই হ্যাভ অ্যানোসমিয়া, তার একদম স্মেল চলে যায়, খাবার রুচি চলে যায়, হেডেক থাকে, ম্যালাইস থাকে। ইউজুয়ালি ভাইরাল ইনফেকশনে একটা প্রোড্রোমাল ফিচার থাকে, যেটাকে আমরা বলি ভাইরাল প্রোড্রোম। ভাইরাল প্রোড্রোম হচ্ছে গা ম্যাজ ম্যাজ করা, ম্যালাইস থাকবে, তার হালকা হালকা জ্বর থাকবে। ইউজুয়ালি ভাইরাল ইলনেসে ইউজুয়ালি লো গ্রেড ফিভার হয়, বাট করোনাতে হাই গ্রেড ফিভারও ডেভেলপ করে, কোভিডে হাই গ্রেড ফিভারও ডেভেলপ করতে পারে। হাই গ্রেড ফিভার ইউজুয়ালি পোর প্রগনোস্টিক সাইন। আচ্ছা, এগুলা আমরা কমনলি পাই। এখন আমি যখন একটা রোগী এক্সামিন করব, তখন আমি কি কি ফাইন্ডিং লিখবো পরীক্ষার জন্য, বা কি কি ফাইন্ডিং আমি আশা করি রোগীর শরীরে। আর এখন আসলে আমরা অতটা অসকালটেট করার সুযোগ পাই না, কারণ যেহেতু কোভিড হাইলি ট্রান্সমিসিবল একটা ডিজিজ, আমরা পেশেন্ট থেকে আমরা ইউজুয়ালি হিস্ট্রি নেই এবং তার অক্সিজেন স্যাচুরেশন বা তারপরে তার হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট, এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিই। যতটুকু সম্ভব আমরা পেশেন্টের টাচে কম যেতে চাই। বাট এর আগে আমরা আসলে যখন অসকালটেট করছি বিফোর কোভিড, আমরা সবই দেখছি। আমরা যখন একটা রোগী এক্সামিন করছি, তার জেনারেল এক্সামিনেশন করা হয়, তার ফিভার থাকে, ট্যাকিকার্ডিয়া থাকে, ইউজুয়ালি একটা সিস্টেমিক ইলনেসের রোগীর যা যা থাকবে সেগুলো আমরা সবই পাই। তার হয়তো জ্বরের কারণে ডিহাইড্রেশন থাকতে পারে। এরপরে আমরা যখন লাং এক্সামিনেশনে যাই, আমরা দেখি হয়তো তার লোবার নিউমোনিয়া যখন হয়, লোবার নিউমোনিয়া হচ্ছে লাংয়ের যে কোনো একটা লোব ইনভলভড, অর্থাৎ আমি যদি চিন্তা করি যে তার রাইট লাংয়ের হয়তো মিডল লোব অথবা লোয়ার লোবটা ইনভলভ, সেখানে আমি কি কি ফাইন্ডিং আশা করি? ইন্সপেকশনে দেখব আমার রাইট লাংটা মুভ কম করতেছে, যেহেতু নিউমোনিয়াটা রাইট লাংয়ে, দেখবো রাইট লাংটা মুভ কম করতেছে। আমি পালপেট যখন করব, আমি দেখব হচ্ছে রাইট লাং এর মুভমেন্টটা কম, আমি তো পালপেট করেও ফিল করব তার মুভমেন্টটা কেমন, যেটা আমরা ইন কেস অফ লাং সিমেট্রি, আমি যখন দেখব সিমেট্রিটা কেমন, দেখবো রাইট লাং এর মুভমেন্ট কম হচ্ছে। আমি যখন দেখব যে হাউ অ্যাবাউট দা, আমরা কিছু কিছু এক্সামিন করতাম দেখি ভোকাল ফ্রেমিটাস, আমি যখন দেখব তার ভোকাল ফ্রেমিটাসটা কেমন, দেখব সেখানে আমার আমি যখন এই পালপেট করতে যাব, আমি যখন রোগীকে বলবো 3-3 বলেন, আমার দেখবো যে ভোকাল রেজোনেন্সটা বেশি। সরি, আমি ফ্রেমিটাস আগে বলে ফেলছি, ফ্রেমিটাস দেখি আমরা ইন কেস অফ অসকালটেশন, পালপেশনের সময় দেখি আমরা ভোকাল রেজোনেন্স, আমি দেখবো ভোকাল রেজোনেন্সটা বেশি। আমি যখন পারকাস করব, দেখবো আমার হচ্ছে ডাল অন পারকাশন। একটা নিউমোনিয়া যখন লাং যখন সলিডিফাই হয়ে যায়, সেই জায়গাটা আমি পারকাস যখন করব, দ্যাট ওয়ান ইজ ডাল, দেখবো আমি শব্দ খুব একটা পারকাস করে আমি শুনতে পাচ্ছি না, ডাল অন পারকাশন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফাইন্ডিং, যেটা এগুলো আসলে পরীক্ষার খাতায় লেখার জন্য, বাট আপনি কিভাবে একটা নিউমোনিয়া ডায়াগনোসিস করবেন, সেটা হচ্ছে অসকালটেশন। অসকালটেশনে একটা নিউমোনিয়া রোগীর আমরা পাবো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, অর্থাৎ এটা বোঝার উপায় হচ্ছে আপনি যখন স্টেথোস্কোপটা রোগীর বুকে ধরবেন,
দেখবেন যেখানে নিউমোনিয়া সেখানে শব্দগুলো খুব জোরে শোনা যাচ্ছে। যেহেতু লাংটা সলিড হয়ে গেছে, ব্রঙ্কাস থেকে সরাসরি শব্দটা আপনার কানে আসতেছে, আর সাউন্ড কিন্তু সলিড মিডিয়ামে ভালো ট্রাভেল করে। নর্মাল লাঙে বাতাস থাকে, সেখানে ট্রাভেল কম হয়, এই জন্য আমরা শুনি ভেসিকুলার ব্রেথ সাউন্ড। নিউমোনিয়া লাঙে যেহেতু ব্রঙ্কাস থেকে সরাসরি বাতাস আসতে পারে, আমরা শুনি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। তাহলে নিউমোনিয়ার জন্য আমি সেই জায়গায় পাবো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, এবং দেয়ার মে বি ক্রেপিটেশন। যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, ফ্লুইড জমা হচ্ছে, আর যেখানেই ফ্লুইড জমা হয় মনে রাখবেন সেইখানেই ক্রেপিটেশন শোনা যায়। তাহলে নিউমোনিয়াতে আপনি ক্রেপিটেশন পাবেন। এরপরে আমরা যখন প্লুরালি ফিউশন যদি ডেভেলপ করে পেশেন্টের, ফুসফুসে পানি চলে আসে, ইফিউশনের আপার বর্ডারেও আপনি ক্রেপিটেশন পাবেন। আর নিউমোনিয়াতে কখন ক্রেপিটেশন পাওয়া যায় যদি প্রশ্ন করা হয়, তাহলে মনে রাখবেন এট দ্য টাইম অফ রেজলিউশন। আমরা জানি প্যাথোলজি যারা পড়ছেন যে নিউমোনিয়ার 4টা ফেজ আছে: স্টেজ অফ কনজেশন, স্টেজ অফ রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন এন্ড রিজলিউশন। নিউমোনিয়া এট দ্য টাইম অফ রিজলিউশন আপনি ক্রেপিটেশন শুনতে পাবেন। ইউজুয়ালি আমরা নিউমোনিয়া রোগীতে ক্রেপিটেশন শুনতে পাই, কারণ আমাদের কাছে রোগীর অনেক পরে আসে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, এইসব জিনিস আমরা ফাইন্ডিং এ পাই। এখন একটা নিউমোনিয়ার সাথে রোগীর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, কি কি ডিফারেন্সিয়াল, এই যে আমাদের একটা সুন্দর বক্স আছে। একই ধরনের রোগীরা আমরা কমন যখন জ্বর কাশি দেখি যে লাঙে একটা শ্যাডো আছে, কমন 3টা ডিজিজ আমাদের মাথায় আসে। একটা হচ্ছে নিউমোনিয়া, 2 নম্বর হচ্ছে পালমোনারি টিবি, আমাদের দেশের জন্য পালমোনারি টিবি খুবই কমন, 3 নম্বরে হচ্ছে লাং ক্যান্সার অর্থাৎ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ম্যালিগন্যান্সি। তাহলে আমাদের জন্য নিউমোনিয়া, টিবি এবং ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ম্যালিগন্যান্সি, এই 3টা হচ্ছে কমন ডায়াগনোসিস। এরপরে আমরা চিন্তা করি ইট মে বি পালমোনারি ইডেমা, ইট মে বি পালমোনারি ইনফার্কশন, ইট মে বি ইসোনোফিলিয়া, তারপরে যা যা আছে। বাট নিউমোনিয়া, টিবি, টিউমার, এই 3টা ভোলা যাবে না। আর আমাদের দেশে বয়স্ক রোগীরা যখন নিউমোনিয়া নিয়ে আসে, তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে তার একটা টিউমার আছে সেইখানে, এই টিউমারটাই হচ্ছে কালপ্রিট যে কারণে তার নিউমোনিয়া হয়েছে। কারণ আপনার নর্মাল ইউজুয়ালি হেলদি লাঙে নিউমোনিয়া হওয়াটা আনইউজুয়াল, লোবার নিউমোনিয়া হওয়াটা আনইউজুয়াল হেলদি লাঙে। করোনা ভাইরাস হেলদি আনহেলদি যে কারোই হইতে পারে, ওইটার কথা আলাদা, বাট ইউজুয়ালি লোবার নিউমোনিয়া হেলদি লাঙের জন্য আনইউজুয়াল। সো দেয়ার মে বি এ ডিজিজ লাং, মোস্ট কমনলি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, হয়তো টিউমার আছে একটা, যেটা আপনার সেকেন্ডারি ইনফেকশন নিয়ে আসছে, দ্যাট ইজ নিউমোনিয়া। ওপর একটা স্কোরিং দেওয়া আছে, এটা আসলে আন্ডারগ্রেডের জন্য খুব একটা দরকার নাই, এমআরসিপি বা এফসিপিএস এর জন্য দরকার। রোগী কখন আমরা আসলে হাসপাতালে অ্যাডমিট করি, রোগীর এই প্যারামিটার গুলো দেখে, ইফ দ্য পেশেন্ট ইজ কনফিউজড অর ডিসওরিয়েন্টেড, ইউরিয়া 7-এর বেশি, রেসপিরেটরি রেট 30-এর বেশি, ব্লাড প্রেশার 90/60-এর কম, এজ 65-এর বেশি, এটাকে বলে কার্ভ 65 স্কোর। এই কার্ভ 65 স্কোর যদি দেখা যায় যে 2 বা ততোধিক, আমরা তখন রোগীকে ইউজুয়ালি উই অ্যাডভাইজ দ্য পেশেন্ট টু হসপিটালাইজ টু স্টার্ট দ্য আইভি অ্যান্টিবায়োটিক। এই লেভেলে গেলে আপনার ইউজুয়ালি আইভি অ্যান্টিবায়োটিক এবং একটা আপনার একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ ছাড়া আপনি রোগী ভালো করতে পারবেন না। তাহলে এই হচ্ছে নিউমোনিয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরপরে আমরা যাই যে নিউমোনিয়ার ইনভেস্টিগেশন। একটা সুন্দর একটা লোবার নিউমোনিয়ার এক্সরে দেওয়া আছে, এখানে তো আসলে কোভিড এর এক্সরে নাই, তাহলে আমরা কোভিডটাও এখান থেকে পড়তে পারতাম। এটা হচ্ছে একটা টিপিক্যাল নিউমোনিয়া, অর্থাৎ এখানে দেখাচ্ছে যে দেয়ার ইজ এ কনসলিডেশন অফ দ্য রাইট মিডল লোব, ডান পাশের মিডল লোবে পানি দেয়ার ইজ এ কনসলিডেশন অর্থাৎ সলিডিফিকেশন হয়েছে সুন্দর। এখানে রাইট লাংয়ের একটা আমরা জানি হরাইজন্টাল ফিশারটা দেখা যাচ্ছে প্যারালাল, এবং একটা এক্সরে পিএ ভিউ সাথে তার একটা অবলিক ভিউ দেওয়া আছে, তাদেরকে আমরা বলি ল্যাটারাল ভিউ, যেখানে মিডল লোবটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। কি কি ইনভেস্টিগেশন করি নিউমোনিয়া রোগীর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে? একদম যা যা দরকার, একটা ফুল ব্লাড কাউন্ট, ইউরিয়া, ইলেকট্রোলাইট, লিভার ফাংশন, তার ইএসআর, সিআরপি, দরকার পড়লে ব্লাড কালচার, এবিজি, সবকিছু করব। আর এখনকার জন্য স্যাচুরেশন, যেহেতু কোভিড-19 খুব তাড়াতাড়ি স্যাচুরেশন ফল করে যেতে পারে, এর জন্য স্যাচুরেশন দেখাটা খুবই জরুরি, অক্সিজেন স্যাচুরেশন। এছাড়া আমরা টিপিক্যাল যেসব পরীক্ষা নিরীক্ষা করি তার ব্লাড কাউন্টটা দেখব। অ্যাজ দেয়ার ইজ ইনফেকশন, দ্য নিউট্রোফিল লিউকোসাইট কাউন্ট মে বি ভেরি হাই, বা ভাইরাল ইনফেকশন হলে ভেরি লো হতে পারে।
লো হওয়া বা হাই হওয়াটা এটা আসলে একটু পোর প্রগনোস্টিক মার্কারের মতো যায়। আচ্ছা, যেমন নিউট্রোফিল বেশি থাকলে আমরা চিন্তা করি ব্যাকটেরিয়া। ইউরিয়া, হাইপোনাট্রিমিয়া, দেখেন দিজ আর মার্কার্স অফ সিভিয়ারিটি। এগুলা কিন্তু অবজেক্টিভে পরীক্ষায় আসে যে হোয়াট আর দ্য মার্কার্স অফ সিভিয়ারিটি ইন কেস অফ নিউমোনিয়া। ইউরিয়া 7 বেশি, ইট ইজ এ মার্কার অফ সিভিয়ারিটি। হাইপোনাট্রিমিয়া, ইট ইজ এ মার্কার অফ সিভিয়ারিটি। অর্থাৎ দেয়ার ইজ এ ডিরেঞ্জড রেনাল ফাংশন এন্ড ডিরেঞ্জড ইলেকট্রোলাইট। এগুলা যখন আপনার অ্যাবনর্মাল হয়, দিজ আর মার্কার অফ সিভিয়ার নিউমোনিয়া। তার ইএসআর সিআরপি এগুলা বাড়তে পারে। সিআরপির কথাটা একটু জেনে রাখেন। সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এইটি ইউজুয়ালি বাড়ে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনে। যদি দেখেন কোন রোগীর নিউমোনিয়া, স্পেশালি কোভিড, তার সিআরপি অনেক বেশি, দেয়ার ইজ এ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, আপনার খুব ভালো অ্যান্টিবায়োটিক লাগবে। তার ব্লাড কালচার করতে পারি, তার আমরা কোল্ড অ্যাগ্লুনি অ্যান্টিবডি করতে অনেক কিছু করতে পারি। স্পুটাম, এখন আমরা যেটা করি ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব, আমরা পিসিআর করি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আমরা বলি আরটি-পিসিআর। হ্যাঁ, রিয়েল টাইম পিসিআর করি আমরা ফর ডায়াগনোসিং দ্য কোভিড-19। আমরা ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব নেই বা আমরা নেজোফ্যারিংস বা ওরোফ্যারিংস থেকে আমরা সোয়াব নেই। সোয়াব নিয়ে আমরা আরটি-পিসিআর অর্থাৎ রিয়েল টাইম পিসিআর করি। আচ্ছা, তারপর এক্সরে একটা খুবই কমন, আমরা এক্সরে করি যখন দেখি যে এক পাশে এরকম অপাসিটি, দ্যাট ওয়ান ইজ লোবার নিউমোনিয়া। আর আমরা যদি দেখি যে দুই পাশেই তার অপাসিটি আছে, অর্থাৎ বোথ লাংস আর ইনভলভ, দ্যাট ইজ ব্রঙ্কোনিউমোনিয়া বা লোবিউলার ব্রঙ্কোনিউমোনিয়া, যেটা আপনার একটা ভাইরাল ইনফেকশন বা মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া এগুলো দিয়ে হতে পারে। আচ্ছা, এরপরে নিউমোনিয়ার চিকিৎসা কি দিবেন এবং নিউমোনিয়ার কমপ্লিকেশন কি। ডিজিজ কিন্তু খুবই সোজা। আপনি যদি রোগ ধরতে পারেন যে এই কারণে তার রোগ হয়েছে এবং এই হচ্ছে তার ইনভেস্টিগেশন, এই হচ্ছে তার ম্যানেজমেন্ট, আপনি ইজিলি রোগ ডায়াগনোসিসও করতে পারবেন, চিকিৎসাও দিতে পারবেন। আচ্ছা, ইনভেস্টিগেশন করার পর আমি চিকিৎসা কি দেব। আনকমপ্লিকেটেড নিউমোনিয়ার চিকিৎসা হচ্ছে অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম দিনে 3 বার ওরালি। আর পেনিসিলিন অ্যালার্জিক হলে আমরা দেই ক্ল্যারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ওরালি। স্ট্যাফাইলোকক্কাস থাকলে ফ্লুক্লক্সাসিলিন, সবসময় মনে রাখবেন স্ট্যাফাইলোকক্কাসের জন্য সবচেয়ে ভালো অ্যান্টিবায়োটিক হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন। মাইকোপ্লাজমা লেজিওনেলা, যেটা বললাম যে দিজ আর অ্যাটিপিক্যাল অর্গানিজমস, এদের ক্ষেত্রে আমাদের অ্যামক্সিসিলিন কাজ করে না, উই নিড ক্ল্যারিথ্রোমাইসিন, রিফাম্পিসিন এগুলো। আর সিভিয়ার নিউমোনিয়া যখন আসে, ওই যে আমরা সিভিয়ারিটি কিভাবে বুঝবো, আমরা কার্ভ 65 স্কোর করব। যদি দেখি পেশেন্ট কনফিউজড, ইউরিয়া 7-এর বেশি, রেসপিরেটরি রেটটা 30-এর বেশি, ব্লাড প্রেশার কম 90/60 বা এইচ 65-এর বেশি, দিজ আর মার্কার অফ সিভিয়ারিটি, তখন সেই রোগীর আইভি চিকিৎসা লাগবে। আমরা যখন আপনারা যখন ডাক্তার হবেন তখন আপনাদের রোগীরা জিজ্ঞাসা করবে যে আমার যে এই সমস্যা হয়েছে, আমাকে কি হাসপাতালে ভর্তি হইতে হবে নাকি বাসায় থেকে চিকিৎসা নিব। তাহলে আপনি কার্ভ 65 স্কোর করে ফেলবেন যে এইগুলা আছে কিনা, তাহলে আপনার ভর্তি লাগবে। বা আমরা যখন করোনাতে বলি যে আপনি অক্সিজেন স্যাচুরেশনটা দেখেন, স্যাচুরেশন যদি দেখেন যে 94 এর নিচে নেমে যাচ্ছে, 94 এর নিচে, দেন ইউ উইল নিড হসপিটাল অ্যাডমিশন বা আপনার হয়তো অক্সিজেন লাগবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে চিকিৎসা। আমরা কমনলি প্র্যাকটিস করি হচ্ছে সিভিয়ার কমিটি অ্যাকর্ড নিউমোনিয়াতে হচ্ছে কোঅ্যামক্সিক্ল্যাব, অ্যামক্সিসিলিন ক্ল্যাভোলিনিক অ্যাসিড সাথে ক্ল্যারিথ্রোমাইসিন, অথবা সেফট্রাইকজন সাথে ক্ল্যারিথ্রোমাইসিন। নিউমোনিয়ার কমপ্লিকেশন গুলো কি কি? 1 নম্বর কমপ্লিকেশন হচ্ছে প্যারানিউমোনিক ইফিউশন, নিউমোনিয়া থেকে ফুসফুসে পানি চলে আসে। ফুসফুসে বললে ভুল হয়, ইন প্লুরাল স্পেস, that is parapneumonic effusion. এছাড়া এমপায়েমা, অর্থাৎ there is formation of an accumulation of pus, collapse। আর আপনি যখন কমপ্লিকেশনটা বলবেন, সবচেয়ে ভালো হয় আপনি যদি ভাগ করে বলেন যে পালমোনারি কমপ্লিকেশন, এক্সট্রা পালমোনারি কমপ্লিকেশন, অর্থাৎ ফুসফুসে কি কি কমপ্লিকেশন হয়, এক্সট্রা পালমোনারি অর্থাৎ ফুসফুসের বাইরে সিস্টেমে কি কমপ্লিকেশন হয়। আপনার ফুসফুসে কমপ্লিকেশন হয় অর্থাৎ ইন লাংস, প্যারানিউমোনিক ইফিউশন, এমপায়েমা, লোবার কলাপস, সাপুরেটিভ নিউমোনিয়া, লাং অ্যাবসেস, এগুলা।
আর সিস্টেমিক কমপ্লিকেশন কি? ডিপ ভেইন থ্রম্বোসিস হয়ে পালমোনারি এম্বোলিজম, দেন ইউ মে হ্যাভ রেনাল ফেইলিওর, মাল্টি অর্গান ফেইলিওর, হেপাটাইটিস, পেরিকার্ডে, যে ডিআইসি, যেমন কোভিডে দেয়ার ইজ ডিআইসি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এগুলা হতে পারে। অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এআরডিএস, এটি ইউজুয়ালি হয় একটা র্যাপিডলি ডেভেলপিং ভাইরাল ইনফেকশন যেমন করোনা ভাইরাস দিয়ে দ্য পেশেন্ট মে ডেভেলপ অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। সরি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের নিউমোনিয়ার কমপ্লিকেশন। তাহলে এতটুকু আমরা যদি আপনি জানেন যে হোয়াট ইজ নিউমোনিয়া, আপনার নিউমোনিয়া কেন হচ্ছে, কি কি অর্গানিজম দিয়ে হচ্ছে, কি কি ইনভেস্টিগেশন, কি কি চিকিৎসা, দ্যাটস এনাফ আপনার জন্য। এখন আমি দুইটা জাস্ট এক্সট্রা কথা বলি ফর কোভিড-19। যেহেতু করোনা ভাইরাস দিয়ে নিউমোনিয়া হয়, আপনারা যখন পরীক্ষা দিবেন স্যারদের ওই চিন্তা ভাবনা করোনার দিকে যাবে, কারণ এখন আসলে আমরা দুনিয়ায় ভাগ হয়ে গেছে দুই ভাগে, একটা হচ্ছে করোনা, করোনা ছাড়া, বা আমরা হসপিটালি ভাগ হয়ে গেছি যে কোভিড, নন কোভিড। সো আমরা যে কাজগুলো করি আমাদের এটা আসলে কাজ করতে করতে চলে আসে। আপনারা যদি হাসপাতালে যখন আসবেন, বা আমরা যারা আসলে হাসপাতালে এখন যাই, আমাদের আসলে চিন্তাই ভাগ হয় দুই ভাগে, দিস ইজ দিস কোভিড অর নন কোভিড, আমরা চিন্তাই করি এইভাবে। আচ্ছা, তাহলে কোভিড হচ্ছে একটা ভাইরাল ইলনেস দ্যাট ইজ কজড বাই সার্স করোনাভাইরাস 2, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস 2 দিয়ে যেটা হয়, যেটা আসলে একটা মাল্টি অর্গান বা মাল্টি সিস্টেম ডিজিজ করে, যেটা রেসপিরেটরি সিস্টেম দিয়ে হয়, বাট এটা ইনভলভ করে প্রতিটা সিস্টেম বা প্রতিটা অর্গানকে ইনভলভ করতে পারে। আচ্ছা, সরি, যে প্রতিটা সিস্টেম বা প্রতিটা অর্গানকে এটা ইনভলভ করতে পারে। আচ্ছা, তাহলে আর কি কি আপনার কোভিড থেকে পরীক্ষার জন্য জানতে হবে? এখানে যদি আমার এক্সরে নাই, আমি জাস্ট আগের একটা এক্সরে বের করে রাখলাম। নাম্বার 1 হচ্ছে এটার মোড অফ ট্রান্সমিশন, এটা কিভাবে ছড়ায়, মাস্ট। সেটা হচ্ছে ছড়ায় কিভাবে, যে আপনার ডিরেক্ট ট্রান্সমিশন বাই একটা আক্রান্ত ব্যক্তি বা আমরা পেশেন্ট যাকে বলি, যে ইনফেক্টেড পারসনের হাঁচি কাশি, কাফিং, স্নিজিং, সেইখান থেকে যে ড্রপলেট গুলো আসবে, সেই ড্রপলেট গুলো থেকে আপনি ইনফেক্টেড হতে পারেন। অথবা আপনার যে হ্যান্ড, সেই অর্গানিজমটা আপনার হাতে পায়ে ভরছে, সেই হাতটা আপনি হয়তো মুখে দিচ্ছেন বা চোখে দিচ্ছেন, সেই আপনার ইনফেক্টেড হ্যান্ড থেকে সেটা হতে পারে। এটা হচ্ছে মোস্ট কমন ট্রান্সমিশন। এখন পর্যন্ত ব্লাড বর্ন ট্রান্সমিশন বা নিওনেটাল ট্রান্সমিশন এগুলা নিয়ে খুব একটা কথাবার্তা হয় নাই, আমরা মোটামুটি ড্রপলেট ট্রান্সমিশনের মধ্যেই থাকি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন, কিভাবে ছড়ায়। নাম্বার 2, এটার ইনকিউবেশন পিরিয়ড কয়দিন, ডিপেন্ডিং অন দ্য ভ্যারিয়েন্ট, অনেক দিন হইতে পারে, বা এখনকার যে ভ্যারিয়েন্ট গুলো আছে তাদের জন্য দেখা যায় আপনার ইনকিউবেশন পিরিয়ড দেখা যায় 1 দিন বা 2 দিন পরেও পেশেন্ট ডিজিজ প্রেজেন্ট করতে পারে, বাট হাইয়েস্ট আমরা মোটামুটি 1 মাস বা 30 দিন পর্যন্ত পাওয়া গেছে। অন এন এভারেজ আমরা ধরি যে 2 থেকে 14 দিন, অন এন এভারেজ 2 থেকে দিন থেকে শুরু করে আপ টু 14 ডেজ আমরা ধরি এটার ইনকিউবেশন পিরিয়ড। পেশেন্ট কোভিড এর কিভাবে প্রেজেন্ট করে? ইউজুয়ালি ফিভার, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যানোসমিয়া, খুব কমন টার্ম এগুলো। রোগী জ্বর, কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট এগুলা নিয়ে প্রেজেন্ট করে। আচ্ছা, এরপরে এটা আমরা ডায়াগনোসিস করি কিভাবে, কিভাবে আপনি কোভিড ডায়াগনোসিস করবেন। নাম্বার 1 অ্যান্সার হচ্ছে আমরা কোভিড এর অ্যান্টিজেন টেস্ট করতে পারি, অ্যান্টিজেন টেস্ট করি। আরেকটা কি করতে পারি, আমরা কোভিড এর আরটি-পিসিআর, রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআরটা মোর সেনসিটিভ, বাট পিসিআর করতে সময় লাগে, আর অ্যান্টিজেন টেস্টটা কুইক। অ্যান্টিজেন টেস্টে অনেক সময় আপনার পজিটিভ আসে না, বাট অ্যান্টিজেন টেস্টে আমরা কুইকলি ডায়াগনোজ করতে পারি। অর্থাৎ আপনি এখন হয়তো বসে স্যাম্পল দিলেন, আপনি 5 মিনিটের মধ্যে আপনার রিপোর্ট পেয়ে যাবেন। সো ডায়াগনোসিসের 1 নাম্বার হচ্ছে উই ক্যান ডু অ্যান্টিজেন টেস্ট, উই ক্যান ডু রিয়েল টাইম পিসিআর। সাথে আর কি, সাথে যা যা আছে নিউমোনিয়ার, অর্থাৎ ব্লাড কাউন্ট, ইউরিয়া, লিভার ফাংশন, চেস্ট এক্সরে, এগুলো সবই করতে পারি, বাট এগুলো সবই নর্মাল হয়ে আপনার কোভিড হতে পারে। সো
একটা অ্যান্টিজেন টেস্ট বা আরটিপিসিআর মাস্ট। আচ্ছা, তাহলে এই হলো হাউ উই ক্যান ডায়াগনোজ দ্য ডিজিজ। এখন আমি চিকিৎসা কি দিব? যদি আপনি মাইল্ড সিমটোমেটিক পেশেন্ট হন, অর্থাৎ অনলি দেয়ার ইজ লো গ্রেড ফিভার বা একটু কাশি ছিল, দেন ইউ নিড অলমোস্ট নাথিং, আপনার হয়তো কিছুই লাগবে না। আপনি হয়তো সিমটোমেটিক চিকিৎসা নেবেন, জ্বর থাকলে প্যারাসিটামল, একটু ঠান্ডা কাশি থাকলে একটু অ্যান্টিহিস্টামিন, একটু মন্টেলুকাস্ট, ফেক্সোফেনাডিন, সেট্রিজিন, দ্যাটস এনাফ। আপনার হয়তো সামটাইমস দ্য পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ডায়রিয়া, পেশেন্টের লুজ মোশন থাকে, সো ইউ মে টেক জিঙ্ক, জিঙ্ক আপনার কনস্টিপেশন করে, আপনি জিঙ্ক খাবেন। অথবা আপনার হচ্ছে অ্যানোসমিয়া বা অরুচি থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, আপনি হয়তো একটু ডম্পেরিডন খাবেন। দিজ আর সিমটোমেটিক, মাইল্ডের জন্য কোনো চিকিৎসা ইউজুয়ালি লাগে না। এখন মডারেট টু সিভিয়ারে আমরা কি দিব, আর হাউ ক্যান উই অ্যাসেস দ্য পেশেন্ট ইজ মডারেট টু সিভিয়ার? যেসব রোগীর ইউজুয়ালি স্যাচুরেশন কমে যায়, the oxygen saturation drops below 95 or 94, আমরা 94 এর নিচে যখন স্যাচুরেশন কমে যায় তখন ইউজুয়ালি আমরা পেশেন্টকে মডারেট ডিজিজে ফেলে দিই। that patient may need oxygen, that patient may need hospital admission। তখন আমরা যে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল গুলো আছে সেগুলা দেওয়ার ব্যবস্থা করি। এটা গেল একটা চিকিৎসা। আর কি, ইফ ইউ হ্যাভ রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এই রিস্ক ফ্যাক্টর গুলোকে অ্যাড্রেস করতে হবে। এই রিস্ক ফ্যাক্টর গুলোকে অ্যাড্রেস করে আমাদের এই রিস্ক ফ্যাক্টর গুলো কন্ট্রোল করতে হবে। রিস্ক ফ্যাক্টর থাকলে অনেক সময় দেখা যায় ডিজিজ অ্যাগ্রাভেট করে যায়, অর্থাৎ ইউ উইল নিড কন্ট্রোল অফ ডায়াবেটিস, ইউ উইল নিড কন্ট্রোল অফ হাইপারটেনশন, ইউ উইল নিড কন্ট্রোল অফ ইউর আদার ডিজিজ এন্টিটিস। আচ্ছা, এখন এই মডারেট টু সিভিয়ার ডিজিজের জন্য আমরা কি কি চিকিৎসা দিতে পারি? আপনাকে হয়তো ডোজ অনুযায়ী ধরবে না, বাট ইউ উইল নিড টু নো দ্য নেমস, অর্থাৎ এই জিনিস আমরা দিই। তা প্রথম কথা হচ্ছে একটা ভাইরাস, আমরা অ্যান্টিভাইরাল দিয়ে শুরু করতে পারি, দ্যাট ইজ রেমডেসিভির ইনজেকশন। রেমডেসিভির আমরা অ্যান্টিভাইরাল দিতে পারি, ভালো কথা। কিন্তু অ্যান্টিভাইরাল অসুবিধা হচ্ছে এই ভাইরাল ইলনেসটা যখন আপনার প্রেজেন্ট করে রোগীরা এসে, তখন দেখা যায় এই ভাইরাসগুলো চলে যায় সেলের ভেতরে, এবং তখন এই ভাইরাস আসলে মারাটা মূল উদ্দেশ্য না, তখন আমাদের বডির ইমিউনিটি ইজ দ্য মেইন কালপ্রিট। তাহলে তখন দেখা যায় অ্যান্টিভাইরাল খুব একটা কাজ করে না। মোস্ট ইফেক্টিভ এট দ্য বিগিনিং অফ ইনফেকশন। আপনি যদি আচ্ছা, আমরা একটু থেমে গেছিলাম, আমাদের কানেক্টিভিটি একটু কমে লস্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা কোভিড নিয়ে কথা বলতেছিলাম। অর্থাৎ আপনি ইউজুয়ালি যদি আপনি একদম ফার্স্ট ডেতে দিতে পারেন, যেমন ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট, প্রথম দিন ডায়াগনোসিসে মাইল্ড ডিজিজ ছিল, তবু সে রেমডেসিভির পেয়ে গেছে, দেন দ্য অ্যান্টিভাইরাল ইজ মোস্ট ইফেক্টিভ। এছাড়া আর কি কি ড্রাগ দ্যাট হ্যাজ প্রুভেন বেনিফিট, লাইক ইফ ইউ হ্যাভ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, আপনার যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, দেন ইউ উইল নিড গুড অ্যান্টিবায়োটিক লাইক সেফট্রাক্সন থেকে শুরু করে আপ টু মেরোপেনেম, ইমিপেনেম, অর্থাৎ কার্বাপেনেম গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। আপনার ভালো একটা অ্যান্টিবায়োটিক লাগবে। এবং আপনার যেহেতু দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, ইউ উইল নিড গুড স্টেরয়েড। সবসময় রাখবেন ফুসফুসে যখন আপনার প্লুরাল স্পেসে পানি চলে আসে, দ্যাট ইজ ইফিউশন, বাট যখন অ্যালভিওলার স্পেসে পানি আসে, দ্যাট ইজ ইনফ্লামেটরি ইডেমা। এই ইনফ্লামেটরি ইডেমা কমানোর বেস্ট ড্রাগ হচ্ছে স্টেরয়েড, সো ইউ নিড গুড স্টেরয়েড। আপনার ডেক্সামিথাসন থেকে শুরু করে ইউ মে নিড মিথাইল প্রেডনিসোলন, ডেক্সামিথাসন থেকে শুরু করে ইউ মে নিড মিথাইল প্রেডনিসোলন। সো অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যান্টিভাইরাল, এই তিনটা আমাদের অপশন। আর কি, অ্যাজ দ্য কোভিড ইজ এ সিস্টেমিক ইলনেস, আমি বললাম যেটা আমাদের যে কোনো সিস্টেমকে ইনভলভ করতে পারে,
আর এটা যখন হয়, দেয়ার ইজ ওয়াইড স্প্রেড থ্রম্বোসিস অল ওভার আওয়ার বডি, অর্থাৎ আমাদের শরীরে থ্রম্বোটিক বিভিন্ন থ্রম্বোজেনিক সাবস্টেন্স রিলিজ করে, যে কারণে আমাদের যে ক্যাপিলারি গুলো আছে আমাদের শরীরে, ইন দ্য লাংস, ইন দ্য কিডনিস, দেয়ার ইজ কোয়াগুলেশন এন্ড থ্রম্বোসিস, and ultimately the patient develops DIC, disseminated intravascular coagulation. So we'll need anticoagulant. আমাদের anticoagulant লাগে, like low molecular weight heparin, enoxaparin, low molecular weight heparin or enoxaparin. আমরা অ্যাডমিটেড পেশেন্টদের ক্ষেত্রে উইল ইউজ লো মলিকুলার ওয়েট হেপারিন, enoxaparin। আর এটা শেষের পরে আমরা রোগীকে ইউজুয়ালি ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন রিভারক্সাবান খেতে দেই। তাহলে আমি যে 4-5টা ওষুধের নাম বলে আপনি মনে রাখবেন: ইনজেকশন অ্যান্টিভাইরাল রেমডেসিভির, একটা ভালো অ্যান্টিবায়োটিক। আপনি কিভাবে বুঝবেন দ্যাট ইজ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন? আপনারা দেখবেন রোগীর সিআরপি অনেক বেশি বা নিউট্রোফিল অনেক বেশি, দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমরা দিব একটা স্টেরয়েড, মিথাইলপ্রেডনিসোলন ডেক্সামিথাসোন। আমরা দিব হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, লো মলিকুলার ওয়েট হেপারিন। আচ্ছা, এগুলো হচ্ছে ওষুধ। আর ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা চিকিৎসা 1 নাম্বার, সেটা হচ্ছে অক্সিজেন। আপনার রোগীকে অক্সিজেন দিতে হবে ইন এনি ফর্ম। আপনি রোগীকে নেজাল ক্যানুলা দিবেন, তারপর নেজাল ক্যানুলায় কাজ না হলে আপনি তার ফ্লো বাড়াবেন, সেখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে ফেস মাস্ক উইথ, আমরা বলি রিব্রিদার মাস্ক, অর্থাৎ যেখান থেকে আবার রিব্রিথ করা যায়। সেটাই কাজ না হলে আমরা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারের প্রেসার, আমরা বলি সিপ্যাপ, বাইপ্যাপ, হাই ফ্লো নেজাল ক্যানুলা। এই সব যদি কাজ না হয়, উই ক্যান গো টু মেকানিক্যাল ভেন্টিলেশন, যেটাকে আমরা বলি ইনকিউবেশন বা লাইফ সাপোর্ট। বাট লাইফ সাপোর্টে আসলে প্রগনোসিস খুব খারাপ। সো উই উইল ট্রাই আনটিল আওয়ার লেভেল বেস্ট ইন নন ইনভেসিভ ভেন্টিলেশন, অর্থাৎ নন ইনভেসিভ যা যা আছে, হাই ফ্লো থেকে শুরু করে সিপ্যাপ, বাইপ্যাপ, সবকিছু হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন বা এনআইভি। যখন আপনি টিউব পরাই দিলেন, দ্যাট ইজ ইনভেসিভ ভেন্টিলেশন, যেটাকে আমরা বলি লাইফ সাপোর্ট। বাট লাইফ সাপোর্টের প্রগনোসিস ভালো না। আমাদের দেশে ইউজুয়ালি একমো দেওয়া হয় না, একটা আছে একমো, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন। এটা অলমোস্ট লাইফ সাপোর্ট মেশিনের মতো, আমাদের দেশে এগুলো ইউজুয়ালি চলে না। আর বাকি যে সব চিকিৎসা আছে, লাইক আইভারমেকটিন থেকে শুরু করে তারপর যে প্লাজমা থেরাপি, এগুলা আসলে কোনোটারই গাইডলাইন খুব একটা স্ট্রং না। আপনি দিতে পারেন ফর ইওর রিসার্চ পারপাস, যেগুলা কাজ করে কিনা, বাট আইভারমেকটিন, প্লাজমা থেরাপি, এগুলা নিয়ে আসলে খুব একটা আমাদের গাইডলাইন এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে চিকিৎসা। তাহলে এতটুকু যদি আপনি জানেন যে কি চিকিৎসা দিলেন, কিভাবে ছড়ায়, কি ইনভেস্টিগেশন করলেন, আপনার জন্য এনাফ। আপনার জন্য পরীক্ষায় এতটুকু বেশি স্যার ইউজুয়ালি ধরবে না। আর আপনি হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে কি প্রিকশন নেবেন, এটা আপনার জন্য জানা ইম্পর্টেন্ট। আপনি মাস্ক পরবেন, আপনি স্যানিটাইজেশন, হ্যান্ড স্যানিটাইজ করবেন বারবার, আর ফিজিক্যাল ডিস্টেন্সিং তো আছেই। তাহলে এইটুক আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। সো দ্যাটস অল অ্যাবাউট কোভিড। এরপর হচ্ছে আর কিছু টার্ম আমি জাস্ট ইন শর্ট একটু বলে দেই, লাইক হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এটা কি? হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হচ্ছে নজোকোমিয়াল নিউমোনিয়া, অর্থাৎ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পরে যখন বলছে, দেখেন ডেফিনিশনে, যে নিউ এপিসোড অফ নিউমোনিয়া অ্যাট লিস্ট 2 days আফটার অ্যাডমিশন টু হসপিটাল। হাসপাতালে ভর্তি হওয়ার অন্তত 2 দিন পরে যে নিউমোনিয়াটা হয়, এটাকে বলে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আর্লি অনসেট, একটা হচ্ছে লেট অনসেট। কারণ হসপিটালে আসার একদম শুরুতেই আপনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন, নাকি কয়েকদিন থাকার পরে আক্রান্ত হয়েছেন, এটা দিয়ে আমরা ভাগ করতে পারি। যেমন আপনি যদি হাসপাতালে ভর্তি হওয়ার মোটামুটি শুরুতেই 4-5 দিনের মধ্যে আক্রান্ত হন, দ্যাট ইজ আর্লি অনসেট। আর আপনি যদি হাসপাতালে ভর্তি হওয়ার মোটামুটি 7 দিন পরে আক্রান্ত হন, দ্যাট ইজ লেট অনসেট। তাহলে আর্লি অনসেট নাকি লেট অনসেট, এটা দিয়েও আমরা ভাগ করতে পারি। আর্লি অনসেটের সুবিধা কি? আর্লি অনসেট হচ্ছে, অর্থাৎ আপনার অর্গানিজমটা আপনি কমিউনিটি থেকে নিয়ে আসছেন, বাইরে থেকে, ওইটা হয়তো ইনকিউবেশনে ছিল, এখন আপনার নিউমোনিয়া হয়েছে, অর্থাৎ অর্গানিজম গুলা কিন্তু আপনার কমিউনিটি থেকে আসছে, লাইক কমন অর্গানিজম, স্ট্রেপ্টোকক্কাস, হিমোফাইলাস, এগুলা। আর আপনি মনে করেন 8-10 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, তারপর নিউমোনিয়া হয়েছে, দ্যাট ইজ লেট অনসেট। ওগুলা খারাপ। ইউজুয়ালি সেগুলো হয় অ্যাটিপিক্যাল অর্গানিজম দিয়ে, যেমন ইশেরিকিয়া কোলাই, ক্লেপশিয়ালা, স্টেফাইলোককাস, যত ঝামেলার অর্গানিজম আছে সেগুলো হয় লেট অনসেট হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে। আর হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কিন্তু লিডিং কজ অফ ডেথ ডিউ টু অ্যাডমিশন।
আপনার ভর্তি হওয়ার পরে যে রোগী মারা যায় এর অন্যতম প্রধান কারণ হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আর এটা হচ্ছে সেকেন্ড মোস্ট নসোকোমিয়াল কমন ইনফেকশন, অর্থাৎ সেকেন্ড মোস্ট কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হচ্ছে নিউমোনিয়া। আর ফার্স্ট কমনটা কে বলতে পারবা এখানে যারা যারা শুনতেছো? ফার্স্ট মোস্ট কমন নসোকোমিয়াল ইনফেকশন কোনটা হসপিটাল অ্যাকোয়ার্ড? রুবায়াতের মাইক অন করা দেখা যাচ্ছে। মোস্ট কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কোনটা? মাহিন রহমান হোস্ট। জি ভাইয়া। মোস্ট কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কোনটা? সেকেন্ড মোস্ট তো বললাম হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া না? আর মোস্ট কমন কোনটা? মাহিন? আমি কি শুনতে পাচ্ছ না নাকি? শুনতে কোনো অসুবিধা হচ্ছে? জি ভাইয়া, ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া। বলো তাহলে মোস্ট কমন কোনটা? ভাইয়া আমি আসলে হয়ে গেছি। ক্যাথেটার করার সময় যে ইনফেকশনটা হয় সেটা। ক্যাথেটার পরে কি ইনফেকশন হয়, নাম কি সেটার? জাহিদ বলো, হয়েছে তো? ক্যাথেটার করার পর কি ইনফেকশন হয়? ভাই ওই যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ওইটা। হ্যাঁ, ইউনাইটেড ইনফেকশন বা ইউটিআই না? ইউটিআই হচ্ছে মোস্ট কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, আর সেকেন্ড মোস্ট কমন হচ্ছে নিউমোনিয়া, বাট মারা যাওয়ার কারণের মধ্যে নিউমোনিয়া এক নম্বরে। তাহলে এটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এটার চিকিৎসা কি? এটার চিকিৎসাও সেম, বাট ওই অর্গানিজম গুলো জানাটা জরুরি। যেমন আমি যেটা বললাম যে আর্লি অনসেট যদি হয়, যে 4-5 দিনের মধ্যে হয়েছে, তাহলে কমন অর্গানিজম দিয়ে হয়েছে। আর যদি লেট অনসেট হয় তাহলে যত খারাপ অর্গানিজম, সিউডোমোনাস, ইকোলাই, ক্ল্যাপসিয়েলা, স্ট্যাফোরিয়াস, বিশেষ করে এমআরএসএ, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফোরিয়াস, এগুলা দিয়ে হয়, এগুলা খারাপ। এমআরএস এর চিকিৎসা কি? ভ্যানকোমাইসিন বা লিনেজোলিন। আর ভিআরএস এ যখন হয়, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে তখন আমরা দেই হচ্ছে লিনেজোলিন, কুইনোপ্রিস্টিন, ডালফোপ্রিস্টিন, এগুলো। আচ্ছা, এটা জেনে রাখেন। আরেকটা টার্ম আছে সাপুরেটিভ নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া এন্ড পালমোনারি অ্যাবসেস। এটা কি? এটা হচ্ছে যখন দেয়ার ইজ ফরমেশন অফ পাস, যেখানে পুজ তৈরি হয় তাকেই বলা হয় সাপুরেশন। পুজ কি জিনিস? পুজ হচ্ছে আপনার ডেড টিস্যু উইথ ডেড নিউট্রোফিল। আপনার সেখানে ইনফ্লামেশন হয়েছিল, যুদ্ধ হয়েছে, নিউট্রোফিল যুদ্ধ করছে, যুদ্ধের পরে নিউট্রোফিল শহীদ হয়ে গেছে, এবং সেইখানে যে ধ্বংসস্তূপ পড়ে আছে সেটাকে বলে পুজ, এবং সেই প্রসেসটাকে বলা হয় সাপুরেশন। অর্থাৎ যেখানে আপনার পুজ তৈরি হয়েছে লাংয়ে, দ্যাট ইজ সাপুরেটিভ নিউমোনিয়া। অর্থাৎ destruction of lung parenchyma by the inflammatory process and micro abscess formation। আর এই মাইক্রো অ্যাবসেসটা যখন বড় হয়ে বড় অ্যাবসেস তৈরি করে, যেটা এক্স-রেতেও দেখা যায়, দ্যাট ইজ পালমোনারি অ্যাবসেস বা আমরা বলি লাং অ্যাবসেস। সো নিউমোনিয়ার কমপ্লিকেশনের মধ্যে আছে সাপুরেটিভ নিউমোনিয়া এন্ড লাং অ্যাবসেস। এগুলা ইউজুয়ালি খারাপ রোগ। অ্যাবসেস হয়ে গেলে সেটা আপনার ড্রেন না করা পর্যন্ত, অর্থাৎ কোথাও কোনো জায়গায় পুজ জমলে সেই পুজ বের না করা পর্যন্ত রোগীকে ভালো করা যায় না। আর অ্যাসপিরেশন নিউমোনিয়া কি জিনিস? রোগী যদি অ্যাসপিরেট করে ফেলে, ইউজুয়ালি গ্যাস্ট্রিক কন্টেন্ট, অর্থাৎ হয়তো রোগী বমি করছে বা তার মুখের নিজের স্যালাইভা, সে হয়তো কোনো একটা ডেবিলিটেটিং ডিজিজ নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। বিশেষ করে স্ট্রোকের রোগী যেটা বেশি হয়, একটা স্ট্রোকের রোগী হয়তো ভর্তি হয়েছে, সে খেতে পারে না, তার হয়তো এনজি ফিডিং বা এনজি টিউবটা দেওয়া হয় নাই, তাকে তার রোগীর লোকেরা খাওয়াইতে যে খাবারটা হয়তো তার ফুসফুসে চলে গেছে, তখন দেখবেন অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করে। আর এটা জানা ইম্পর্টেন্ট কেন? এই সাপুরেশন, অ্যাবসেস এগুলাও হয় কিছু অ্যাটিপিক্যাল অর্গানিজম দিয়ে। অর্থাৎ আমাদের মুখে যে অ্যানাইরোবিক ব্যাকটেরিয়াগুলো থাকে, প্রেভোটেলা, ফিউজোব্যাকটেরিয়াম, মাইক্রোরোফিলিক কক্কাইগুলো থাকে, এই সব অর্গানিজম আপনার মুখ থেকে যখন ফুসফুসে চলে যায়, দ্যাট কজেস অ্যাসপিরেশন নিউমোনিয়া। এগুলো খুব খারাপ রোগ। এই যে সাপোর্টিভ নিউমোনিয়া এবং অ্যাসপিরেটিভ নিউমোনিয়া। সাপোর্টিভ নিউমোনিয়াতে রোগীর প্রফিউজ স্পুটাম থাকে কাশির সাথে, এবং দেয়ার ইজ হাই রেমিটেন্ট ফিভার। তাহলে আমরা ফিভারের যখন ক্লাসিফিকেশন পড়ছিলাম, আমরা পড়ছি কন্টিনিউয়েট ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, রেমিটেন্ট ফিভার। রেমিটেন্ট ফিভারের কজ হচ্ছে
abscess বা pus anywhere in the body. It may be lung abscess, it may be liver abscess বা source abscess, যে কোনো জায়গায় যখন abscess হয় that causes remittent fever এবং রোগীর হাই ফিভার থাকে, প্রোফাউন্ড সিস্টেমিক আপসেট থাকে, রোগীর খুব বেশি চিলস এন্ড রাইগর হয়, শরীর খুব ঘামতে থাকে এবং র্যাপিডলি ক্লাবিং ডেভেলপ করে, তার নখগুলো ফুলে যায়। এর জন্য ইম্পর্টেন্ট, আপনি এক্সরে করে দেখবেন যে দেয়ার ইজ এন কনসলিডেশন উইথ বা হোমোজেনাস ওপাসিটি উইথ এয়ার ফ্লুইড লেভেল। এয়ার ফ্লুইড লেভেল মানে যখনই পুজ জমছে সেখানে পানি আছে এবং তার উপরে বাতাস আছে। এই এয়ার ফ্লুইড লেভেলটা আমরা যখন পাই দ্যাট ইজ এ লাং অ্যাবসেস। চিকিৎসা সেম, বাট এখানে আপনার আরো ভালো অ্যান্টিবায়োটিক লাগবে এবং সাথে মেট্রোনিডাজল, এটা কথা মনে রাখেন। অ্যাসপিরেশন নিউমোনিয়া যেহেতু আপনার অ্যানাইরোবিক ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, আমাদের সাথে ইনজেকশন মেট্রোনিডাজল যোগ করতে হয়। আচ্ছা, লাস্ট টপিক, সেটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, লাইক এইচআইভি ইনফেকশন দেওয়া বা হচ্ছে লং টার্ম স্টেরয়েড খাইছে। এখনকার জন্য ইম্পর্টেন্ট, এখনকার কেউ একটা এক্সাম্পল দিতে পারবেন? এই যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এখন খুব খবরে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে যে লং টার্ম যারা স্টেরয়েড পায়, আইসিইউতে থাকে, তারা ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যায় কিন্তু করোনা ভাইরাস থেকেও, এবং তাদের একটা নতুন ধরনের নিউমোনিয়া হইতেছে আবার। কি বলেন তো? কেউ বলতে পারবেন? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। হ্যাঁ, ব্ল্যাক ফাঙ্গাসের নাম তো সবাই শুনছেন। এই যে রুবায়াত অ্যান্সার দিছে ব্ল্যাক ফাঙ্গাস, থ্যাংক ইউ। যে ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে মিউকর মাইকোসিস, অর্থাৎ মিউকর গোত্রীয় একটা ছত্রাক, যেটা একটা যখন রোগী দীর্ঘদিন স্টেরয়েড পায় বা আইসিইউতে থাকে, তখন দেখা যায় যে কমন যে ডিজিজ গুলো থাকে, যে আপনার একটা নর্মাল একটা ফাঙ্গাস যেটা আমাদের শরীরে সবার শরীরে কম বেশি থাকে, সেটা হয়তো আপনার ডিজিজ করে ফেলছে, যেটা ইউজুয়ালি আপনার ডিজিজ করার কথা না। যেমন এইডস রোগীরা মারা যায় ক্রিপ্টোস্পোরিডিয়াম ডায়রিয়াতে, কারণ ক্রিপ্টোস্পোরিডিয়াম তো হচ্ছে ইউজুয়ালি নর্মাল মানুষের কোনো রোগ করার কথা না। তাহলে এগুলা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের রোগ, লাইক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সিরোমোনাস, ভাইরাস, ফাঙ্গাস, নোকার্ডিয়া, এগুলা দিয়ে বেশি হয়। অ্যাসপারজিলাস, এটুক জানেন যে ইমিউনো কম্প্রোমাইজ দিয়ে এদের হয়। চিকিৎসা কি? তাহলে অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। আপনার যেহেতু যদি আপনি যখন ডিজিজটা ডায়াগনোসিস করবেন যেটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এরপরে আপনি আপনার ইনভেস্টিগেশন করবেন যা যা দরকার। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাবেজ, BAL, ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাবেজ করে আমরা দেখি আসলে কোন ফাঙ্গাস দিয়ে হয়েছে। এরপরে আমরা যা যা যে ডায়াগনোসিস হয় সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিই। এখানে ইনভেস্টিগেশনে কিছু এক্সরে ফাইন্ডিং দেওয়া আছে, জানতে পারেন যে ফোকাল হলে নোকার্ডিয়া, বাইল্যাটারাল হলে নিউমোসিস্টিস জিরোভেসি, হ্যালো সাইন থাকলে অ্যাসপারজিলোসিস, অ্যাসপারজিলাস হচ্ছে বাতাস তৈরি করে, এখানে হ্যালো সাইন পাওয়া যায়। হ্যালো মানে যে একটা রিং, একটা রিং এর মতো দেখা যায়। চিকিৎসা কি? চিকিৎসা বেজিং অন দা ডায়াগনোসিস, অর্থাৎ এখানে আপনার ভালো স্ট্রেংথের অ্যান্টিবায়োটিক লাগে, অ্যামিনোগ্লাইকোসাইড লাগে, সাথে অ্যান্টি ফাঙ্গাল। তাহলে এই হচ্ছে নিউমোনিয়া ইন দি ইমিউনো কম্প্রোমাইজ। তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, নিউমোনিয়া ইন দ্য ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, সাপোরেটিভ নিউমোনিয়া, লাং অ্যাবসেস, এগুলো আলাদা এন্টিটি, সাথে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আমাদের কোভিড-19। এইগুলোই হচ্ছে আমাদের কমন নিউমোনিয়া থেকে পড়ার। এতটুকু যদি পড়তে পারেন এই ডেভিডসনের এই কয়েকটা পেজ, দ্যাটস এনাফ, আপনি একদম ফাইনাল প্রপ পাস করে একদম এফসি পেজ পার্ট 1 পর্যন্ত পড়ে ফেললেন। এতটুকুই, কারো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো। কারো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো বা কোনো প্রশ্ন থাকলে। মাহিন রহমান, কোনো প্রশ্ন আছে হোস্ট? না ভাইয়া, বুঝতে পেরেছি সবকিছু। থ্যাংক ইউ ভাইয়া। সবকিছু বুঝতে পারলে তো সমস্যা, সবকিছু বোঝা উচিত না।
কিছু কিছু বাকি থাকা উচিত। আচ্ছা, তাহলে আমরা এতটুকুই। তাহলে আজকের জন্য আমাদের ক্লাস এখানেই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।